নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই 10 মাসের মধ্যে প্রায় 1 ডজন বার বিদেশ সফর করেছে। 1 ডজন বার বিদেশ সফর করাই ওনার অভ্যাস। সম্প্রতি জাপানে গেছেন। আসলে ইউনূস তো মরিয়া যে তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব স্বীকৃতি দিক, তাই তার দপ্তর থেকে বিভিন্ন রাষ্ট্র প্রধানদের কাছে কাকুতি মিনতি করা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সঙ্গে একটা শীর্ষ বৈঠক করুক সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধান। ফটো অপ হবে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে ফলাও করে লেখা হবে, এই দেখো 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 নোবেল শান্তিজয়ী ইউনূসকে কিভাবে বরণ করছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। তা দুগ্ধপাত্রে গোছনা তো ইতিমধ্যেই পড়েছে। তিনি প্যারিস সফরে যাওয়ার বাসনা করেছিলেন। একটা কনফারেন্সও ছিল নদী টদিকে ঘিরে, সমুদ্র নদীকে ঘিরে, আন্তর্জাতিক কনফারেন্স। তা ইউনূসের ইচ্ছা ছিল কনফারেন্সে তো যোগ দেবেনই, কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। কিন্তু শুধু ইউনূসের এই আর্জিতে কর্ণপাত করেনি ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। তার কারণ হচ্ছে শুধু ইউনূস যে জবরদখলকারী একটা সরকারের প্রধান এবং সেই সরকারের আমলে নির্বাচনের কথা বলা মানে ঈশ্বর বিরোধিতা করা। ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত, মুক্তমনা মানুষ জেলের কুঠুরিতে দিন যাপন করছেন, মানে যাকে ইচ্ছে তাকে ধরে নিচ্ছে, বলছে খুনের অভিযোগ আছে, মববাজি চলছে। এই যে ইমানুয়েল মাকার 2023-এ G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন, তো তখন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাকারকে ঢাকায় আমন্ত্রণ জানান, তিনি গিয়েছিলেন। তো সেখানে জলের গান বলে একটা ব্যান্ড আছে পপুলার, রাহুল আনন্দের, তার বাড়িতে গিয়েছিলেন, স্টুডিওতে গিয়েছিলেন, ঘন্টা দুয়েক ছিলেন, শুনেছিলেন। তাকে একটা একতারা উপহার দেন রাহুল আনন্দ, ইউনূস তাকে একটা দামি কলম উপহার দেন। তারপর গণ অভ্যুত্থানের পর রাহুল আনন্দের বাড়ি স্টুডিও তছনছ করেছে মৌলবাদীরা, তৌহিদি জনতা। ফরাসি সংবাদ মাধ্যমে যথেষ্ট গুরুত্ব দিয়ে এই খবর ছাপা হয়েছে এবং সেই জন্য ইউনূসের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন ইমানুয়েল মাকার। বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা যখন অত্যন্ত উদ্বেগজনক, যখন আমরা দেখলাম যে 28 মে ঢাকা অবরুদ্ধ করে দিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। ওদের দাবি 12 থেকে 15 লক্ষ লোক হয়েছে। আমার পক্ষে তো ভেরিফাই করা সম্ভব নয় ঠিক কত লোক হয়েছে, কিন্তু যা ছবি দেখেছি তাতে এইটুকু মনে হয়েছে ঢাকা অবরুদ্ধ করে দিয়েছে বিএনপি। তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, সালাউদ্দিন সাহেব দিয়েছেন। সবাই বলেছেন ইউনূস সরকারটা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে, নির্বাচন করতে হবে। সরকারি কর্মচারীরা ধর্মঘটের রাস্তায় গেছেন, কারণ এমন একটা অর্ডিন্যান্স আনছে অন্তর্বর্তী সরকার যাতে সরকারি কর্মচারীদের যখন তখন ছাঁটাই করতে পারবে এবং সরকারি কর্মচারীরা আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না। বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি করছেন। শিল্পমহল বলছে যে অবস্থা, এই যে পবিত্র ঈদ আসছে তখন কিভাবে কর্মীদের বেতন দেব, বোনাস দেব, এরকম চললে তো দুর্ভিক্ষের কবলে পড়বে বাংলাদেশ। দেখুন শুধু ইউনূসের কোনো ভাবান্তর নেই, সব ভালো সব ভালো সব ভালো, ফোলা ফোলা গাল নিয়ে কখনো আল জাজিরা কখনো CNN সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং অনর্গল মিথ্যা কথা বলছেন, ঝড়ো ঝড়ো ঝরিছে অসত্য ভাষণ। আর ইউনূসের রাজাকার প্রেস সচিব সে আর এক চিজ। বিমস্টেকের শীর্ষ সম্মেলনে 500 বৈঠক হলো ইউনূস এবং মোদিজি যে কথা বলেইনি প্রেস সচিব অবলীলায় মোদিজির মুখ দিয়ে সেই মিথ্যা কথাগুলো বললেন। ভারত সরকার তীব্র প্রতিবাদ করলো। দেখুন এই রাজাকার প্রেস সচিবকে ইউনূস কিন্তু এখনো তাড়ায়নি,
ইউনূস যে মিথ্যাবাদী আমরা জানি, ওর সহযোগীরাও মিথ্যাবাদী। একটা ভিডিও আমি দেখছিলাম, মজার লাগলো আমার ভিডিওটা। বাংলাদেশের একজন ভদ্রলোক, তিনি বলছেন ছোটবেলায় ইউনূস একটা কাণ্ড করতেন। কি, তখন বাংলাদেশে, তখন বোধহয় বাংলাদেশ তৈরিও হয়নি, পূর্ব পাকিস্তান, তো অনেক পত্র পত্রিকায় বিভিন্ন কুইজ কন্টেস্ট করা হতো এবং বলা হতো এই কুইজ কন্টেস্টে যে জিতবে 1 বছর সেই পত্রিকা তারা বিনামূল্যে পাবে, তাদের বাড়িতে সেই পত্রিকা ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। সেই ভদ্রলোকের দাবি যে বিজয়ী হয়েছে তার নাম তো কাগজে বেরোতো, পত্রিকায় বেরোতো। ইউনূস নিজের বাড়ির ঠিকানা দিতেন আর নিজের জায়গায় যে জিতেছে তার নামটা বসিয়ে দিতেন, যাতে ওই পত্রিকা 1 বছর ধরে তার বাড়িতে বিনামূল্যে পাওয়া যায়। আমি সাদে বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। বাটপারিটা ওর শৈশব থেকে শুরু। যত দিন গেছে বাটপারিতে ও পিএইচডি করেছে। বাংলাদেশে 18 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে ওর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তারা উচ্ছন্নে যাক, রসাতলে যাক, ওকে থাকতে হবে ক্ষমতায়। তার জন্য কখনো বলছে আমি জনগণকে লেলিয়ে দেবো সেনাবাহিনীর বিরুদ্ধে, আমি জনগণকে লেলিয়ে দেবো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। ওই জনগণ হচ্ছে সন্ত্রাসী, জামাত, হিজবুত তাহরির, আল বাদাল, আল শামসের উত্তরাধিকারী, যারা গণ অভ্যুত্থান পর্বে প্রচুর বেআইনি অস্ত্র জোগাড় করেছিল। এবং ইউনূস তো আসলে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন ইউনূস করেছিল এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেছিল এই মাহফুজ, সার্জিস, হাসনাত প্রমুখরা, আরো অনেকে আছে। সেই জনগণের কাছে প্রচুর অস্ত্র আছে। যেমন আসিফ মাহমুদ, সাজিব ভুঁইয়ারা সাক্ষাৎকারে বলেছেন না যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো আমরা সশস্ত্র সংগ্রামে যেতাম, প্রস্তুতিও সারা ছিল। সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ইউনূসের কোট আনকোট ইউনূসের জনগণের কাছে সেই অস্ত্র আছে। সেই অস্ত্রের বলে বলিয়ান হয়ে তারা চমকাচ্ছে। কখনো সেনাবাহিনীর সঙ্গে জনগণকে একেবারে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে। আর মুক্তিযুদ্ধকামী জনতা, যাদের হৃদয়ে বাংলাদেশ, তারা হচ্ছে ইউনূসের 1 নম্বর শত্রু। তাদেরকে নিকেশ করতে, তাদেরকে গুম ঘরে চালান করতে ইউনূস সদা ব্যগ্র। যখন এমন অস্থির পরিস্থিতি বাংলাদেশে, সরকারি কর্মচারীরা ধর্মঘট করছেন, বিএনপি নির্বাচনের দাবিতে ঢাকা অচল করে দিয়েছে, শুধু ইউনূস জাপানে চলে গেছে ফোলা ফোলা গাল নিয়ে। বিনিয়োগ আনবে নাকি ও? বিনিয়োগ, আরে বিনিয়োগ তো বাংলাদেশ চলে যাচ্ছে। বস্ত্র উৎপাদন, এই রপ্তানির যে জায়গাটা বাংলাদেশ ছিল ভিয়েতনাম দখল করেছে। আমাদের দেশেও প্রচুর বরাত আসছে, উত্তরপ্রদেশ, কোয়েম্বাটুর, মানে এমন বরাত আসছে যে কাজ শেষ করতে পারছে না, নিয়োগ হয়েই চলেছে। 80% বিদেশি মুদ্রা বস্ত্র রপ্তানি করে বাংলাদেশ সরকার আয় করত। দেখুন পরিস্থিতি এখন। আরে আমরা কোথায় বলছি, তো বাংলাদেশের শিল্প মহল বলছে। তাই জ্বলছে বাংলাদেশ, দুর্ভিক্ষের পথে বাংলাদেশ। আর শুধু ইউনূস বিদেশ ভ্রমণ করে যাচ্ছেন। 1 ডজন কাছাকাছি হলো তো তিনি বিদেশে গেছেন। আর যখনই তাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নির্বাচনের কথা বলছে, জানুয়ারি থেকে জুন সংস্কার করবে, বিচার করবে, নির্বাচন, শুধু নির্বাচন করার জন্য আসেনি। আরে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমাদের 91 সালের মনমোহন সিং এবং পামলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও যে সংস্কার কর্মসূচি চালু করেছিলেন, 35 বছর পরেও সেই সংস্কার কর্মসূচি চলছে। নতুন নতুন সংস্কার হচ্ছে। সংস্কার কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়? চলমান প্রক্রিয়া, বিচারও চলমান প্রক্রিয়া। কিন্তু 18 কোটির বাংলাদেশে কত ভোটার হবে আমি জানি না ঠিক এক্স্যাক্টলি, 10 কোটি 11 কোটি। সেই ভোটারদের গণতন্ত্রের উৎসবে সামিল করার জন্য যে আয়োজন, সেই আয়োজন ইউনূস করতে চাইছেন না। কারণ ও জানে নির্বাচন করলে, একটা গণতান্ত্রিক সরকার তৈরি হলে ওর কোনো ঠাঁই হবে না বাংলাদেশ। ওকে কেউ রাষ্ট্রপতিও করবে না, ওকে ফিরতি বিমানের টিকিট ধরিয়ে দেবে। আর ইউনূস এটা চায় না। ও চায় আরো অন্তত 5-6 বছর ক্ষমতা ভোগ করবে, বিদেশে ঘুরবে, রাষ্ট্রনায়কের মর্যাদায় নিজেকে আসীন করবে। এই স্বপ্ন ওর অনেক দিন ছিল।
দেখুন, এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ইউনূসের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক দল গঠন করার সম্পূর্ণ, এগুলো সবই কিন্তু প্রথমবার 2007 সালে ওই যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো, তারপরে ভারতে এসেছিল। প্রথমে প্রণব বাবু, তারপরে সোনিয়াজি, তারপরে ডক্টর মনমোহন সিং এর সঙ্গে দেখা করে 1 মাস বাদে কলকাতায় আসে। তখন তো সাংবাদিকদের এই কথাগুলো বলেছিল। ও রাজনীতির লোক নয়, রাজনীতির বাইরে, কিন্তু দেশের প্রয়োজনে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হতে ওর কোনো আপত্তি নেই। তারপরে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলো, একটা নতুন রাজনৈতিক দলের কনসেপ্ট তৈরি করলো, বাংলাদেশের মানুষ সাড়া দেয়নি, তখন সেই বিষয়টাকে বাক্সে বন্দি করে ইউনূস আবার নিজের জগতে ফিরে গেছিল। কিন্তু স্বপ্নটাকে ছাড়তে পারেনি যে রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে হবে, নির্বাচনের মাধ্যমে নয়। এ লোক নির্বাচনের মাধ্যমে মানুষের আশীর্বাদ নিয়ে কিছু করার বান্দা নয়, সবসময় ব্যাকডোর দিয়ে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, র্যাকেটিয়ার না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন র্যাকেটিয়ার। আর বাংলাদেশ থেকে লুট করেছে প্রচুর টাকা, ডলার ট্রান্সফার হয়েছে, সেগুলো সেই টাকা বিভিন্ন জায়গায় ও দিয়েছে, দিয়ে পুরস্কার পেয়েছে, একটা লবি করেছে। সেটাকে আপনি ডিপ স্টেট বলতে পারেন, অন্য কিছু বলতে পারেন। ইউনূস প্রথম থেকেই বিদেশি শক্তির স্বার্থকে সুরক্ষিত রাখতে চায়। ওর না আছে দেশপ্রেম, না আছে মুক্তিযুদ্ধের চেতনা, না আছে 18 কোটি বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে উন্নত করার সংকল্প। ওর একটাই সংকল্প আছে, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। যতদিন সুস্থ থাকবো, যতদিন সবল থাকবো, ক্ষমতা আমি ছাড়বো না। ওই যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, ইউনূস হচ্ছে সেই প্রজাতির মানুষ। বাংলাদেশে যখন এত অস্থিরতা, ও বিদেশ ঘুরে বেড়াচ্ছে। যখন বিএনপির কথা আমি একটু বলেই প্রতিবেদন শেষ করব। দেখুন, আওয়ামী লীগ তো সেভাবে সক্রিয় নয়, তা বিএনপির সামনে তো খোলা মাঠ। বিএনপি ঠিক আছে, একটা সমাবেশ করেছে, ঢাকা অচল করেছে, নির্বাচনের দাবি করছে, ঠিক আছে, কিন্তু সেই জোশটা কোথায়? আসলে বিএনপি ওই সরকারের থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করেছে, প্রচুর নিয়োগ হয়েছে বিভিন্ন স্তরে প্রশাসনের যারা বিএনপির সমর্থক। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা ছিল, সেগুলো একে একে প্রত্যাহার হচ্ছে। তার মধ্যে গ্রেনেড বিস্ফোরণের মামলাটা প্রত্যাহার হয়েছে, খালেদা জিয়ার মুক্তি হয়েছে। সেজন্য বিএনপি গর্জাচ্ছে বেশি, কিন্তু বর্ষাচ্ছে না। ওরা বলছে সরকারটা পচে গেছে, কিন্তু একটা পচে যাওয়া সরকারকে ক্ষমতায় টিকিয়েও রেখেছে বিএনপি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ক্ষমতায় টিকিয়ে রেখেছে বিএনপি। ইউনূস জানে বিএনপি সমর্থন প্রত্যাহার করলে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবে না, কিন্তু তাও বিএনপি করছে না। বলছে আমরা চাই এই সরকার সফল হোক, আবার বলছে নির্বাচন করতে হবে, সরকারের মাথা থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে। আরে যে সরকারের মাথা থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে, তা সেই সরকারের প্রধানের কাছে তুমি গিয়ে বলছো নির্বাচন দাও, করতেই হবে। আরে এক ধাক্কা और दो, ইউনূস को फेंक दो, এটাই তো বলবে এখন। লেজ তুলে পালাবে শুধু ইউনূস, নির্বাচন ঘোষণা করে দেবে, কিন্তু বিএনপি সেটা করছে না। আর ইউনূস বিএনপির এই দ্বিধাদ্বন্দ্বকে কাজে লাগিয়ে বলা যায় বিএনপিকে একটু লেজে খেলাচ্ছে। আসলে আমার ধারণা, এটা অনেকেরই ধারণা, আমার ধারণা বলবো কেন, দেখুন জামাত বা ছাত্রদের পার্টি মানে ইউনূসের দল, জাতীয় নাগরিক পার্টি, এই মুহূর্তে নির্বাচন হলে শোচনীয় ফল করবে, শোচনীয়। তাই ইউনূসের গোয়েন্দারা তো এই রিপোর্টটা দিচ্ছে, বিএনপি ড্যাং ড্যাং করে জিতবে। আর আওয়ামী লীগ যদি না থাকে তো কোনো কথাই নেই। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে কঠিন লড়াই হবে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। ছাত্রদের দল এবং জামাতের কোনো ভবিষ্যৎ নেই। তা ইউনূস চাইছে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি একটু শক্তি সঞ্চয় করুন। সেই জন্য দেখুন জাতীয় নাগরিক পার্টি বলছে ছাত্র সংসদের নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন আগে হোক। আরে স্থানীয় পর্যায়ের নির্বাচন হলে বিএনপির গোষ্ঠী কোন্দল একদম খুলে আম বেরিয়ে যাবে।
সেই সুযোগটা এরা কাজে লাগাতে চাইছে। সেই জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপরে সবকিছু। তারপরে ওই বাংলাদেশের ভিতর হিউম্যানিটারিয়ান করিডোর বা ত্রাণ করিডোর, হোয়াট এভার মেবি, রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠাবে, আরাকান আর্মিকে সহায়তা করবে, এটা নিয়েও কোনো ঐক্যমত্য হয়নি, আর্মি খচে গেছে। কিন্তু তা সত্ত্বেও বিএনপি যতই সভা সমাবেশ করুক, যতই চমকাক, যতই গর্জন করুন, বর্ষণ করছে না। বিএনপি একবার এই সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলে 1 ঘন্টা এই সরকার থাকবে না। কিন্তু বিএনপি আবার বলছে আমরা চাই এই সরকার সফল হোক, আমরা তো ইউনূসের পদত্যাগ চাই না, আবার চাই নির্বাচন। এই তিনটে একসঙ্গে কখনো এক বিন্দুতে আসে? ইউনূসের পদত্যাগ চাই না বলছে বিএনপি, আরে ইউনূস তো পদত্যাগ করার বান্দাই নয়, ও কোনোদিন পদত্যাগ করেছে? যতদিন পারা যায় ক্ষমতাও আঁকড়ে থাকবে, এটাই বিএনপির লোকজন বোঝে না। আসলে দীর্ঘদিন তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়নি, তো সংগঠন হয়তো মরচে টচ্ছে পড়ে গেছে, তাই কিছুটা কনফিডেন্সেরও অভাব। এই জন্যই বিএনপি যতটা গর্জন করছে ততটা বর্ষণ করছে না। এই জন্য বিএনপিকে লেজে খেলাচ্ছে ইউনূস। জ্বলছে বাংলাদেশ আর শুধু ইউনূস পগার পার। একদিন দেখবেন ও বিদেশ সফরে গেছে, আর বাংলাদেশে ফিরছে না, ওখান থেকে বিবৃতি দিয়ে বলবে এনাফ ইজ এনাফ। সেদিনকে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে, নতুন সূর্যোদয় হবে। বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেদিনকে ভালো করে নিঃশ্বাস নিতে পারবে, ভালো করে ঘুমোতে পারবে। সেই দিন খুব একটা দূরে নয়।